গাড়ির এক মিছিল চলছে এয়ারপোর্টের দিকে। সামনে পেছনে এম্পায়ার গ্রুপের কর্মীদের গাড়ি, মাঝখানে পরপর 4টি করে। সামনেরটিতে হাসান তারিক, জুবাইরব, আবুল ওয়াফা ও আবদুল্লায়েভ। তারপর আহমাদ মুসার গাড়ি। আহমাদ মুসা নিজেই ড্রাইভ করছেন, তার পাশে মেলিগুলি। আহমাদ মুসার পেছনে আহমাদ ইয়াং এবং নেইজেনের গাড়ি। তার পরের গাড়িতে আছেন নেইজেনের মা ইউজিনা এবং মেলিগুলির আব্বা আম্মা। ধীর গতিতে চলছে গাড়ি। স্টিয়ারিং হুইল ধরা আহমাদ মুসার হাত, তার দৃষ্টি সামনে। মেলিগুলি মুখ নিচু করে বসে আছে, তার চোখ দুটি ভারী। আহমাদ মুসা মেলিগুলির দিকে চোখ ফিরিয়ে বললেন, কথা বলছো না যে? মেলিগুলির মুখটা লাল হয়ে উঠল। একটু চুপ করে থেকে এসে বলল, এমনটা হয়ে গেল, কিছু মনে করনি তো? আল্লাহ হয়তো আমার জন্য ভালোটাই করেছেন। এখন কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমার একটা শিকড় আছে। আগে আমার সামনেটাই ছিল সব, পেছন বলতে কিছুই ছিল না। কিন্তু এখন পেছনে এক প্রবল আকর্ষণ। এই আকর্ষণ তোমার কাজের গতি ক্ষতি করবে না তো? এই আকর্ষণ পেছনে টানার আকর্ষণ নয়, জীবনটাকে আরও ভালোবাসার আকর্ষণ। সত্যি আমি না, শূন্যতা যে একটা ছিল, এখন পূর্ণতার পরই তা বুঝতে পারছি। আহমাদ মুসা কথাটা শেষ করে একবার মেলিগুলির দিকে তাকিয়ে একটু হেসে বললেন, সবাই অন্তত একটা দিন থাকতে বলল, তুমি তো কিছু বললে না। বললে তুমি যেতে পারবে না এ ভয়ে। ভয় কেন? ককেশাস সম্পর্কিত তোমার পরিকল্পনার ক্ষতির ভয়। আমি চাইনি আমাদের এই মিলন আন্দোলনের ক্ষতির কারণ হোক। তোমাকে তো সেখানে কত কষ্ট করতে হবে, তার সাথে আমার এই ভাগ্যটুকু জুড়ে দিতে পেরে খুবই গর্ববোধ করছি। আহমাদ মুসা মুগ্ধ দৃষ্টিতে মেলিগুলির দিকে তাকালেন। তারপর ডান হাত স্টিয়ারিং হুইল রেখে তার বাঁ হাত বাড়িয়ে দিলেন মেলিগুলির দিকে। মেলিগুলি একটু সরে এলো। আহমাদ মুসা তার ডান হাতটা তুলে নিয়ে তাতে চুমু খেলেন। বললেন, আমি না, তুমি হবে আমার সামনে এগোবার শক্তি, আমার সংগ্রামের প্রেরণা। মেলিগুলি আহমাদ মুসার হাতটি আর ছাড়ল না। হাতটি দুহাতে জড়িয়ে ধরে তাতে মুখ গুজল। আহমাদ মুসা হাত টেনে নিলেন না। মেলিগুলির চোখের পানিতে আহমাদ মুসার হাত ভিজে গেল। কাঁদছো তুমি আমি না? নরম কণ্ঠে বললেন আহমাদ মুসা। মেলিগুলি আহমাদ মুসার হাত ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, তুমি কিছু মনে করো না, এ আমার কান্না নয়, আনন্দ। বিদায়ের আগে এতটুকু স্পর্শ তোমার পায়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছিলাম, আল্লাহ তা পূরণ করেছেন। গাড়ি বিমানবন্দরে এসে পৌঁছল। বিমান উড়ার আর মাত্র 5 মিনিট বাকি। আহমাদ ইয়াং সহ এম্পায়ার গ্রুপের কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। আহমাদ ইয়াং কাঁদছে, সকলের চোখে পানি। গাড়ির পাশে মায়েদের সাথে সারা গা চাদরে ঢেকে দাঁড়িয়ে আছে মেলিগুলি এবং নেজেন। তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেলিগুলি কাঁদবে না ভেবেছিল, কিন্তু পারল না নিজেকে ধরে রাখতে। এম্পায়ার গ্রুপের নেতা ও কর্মীদের কাছে বিদায় নিয়ে আহমাদ ইয়াংয়ের কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরল আহমাদ মুসা। আহমাদ ইয়াং হাউমাউ করে কেঁদে উঠল, কিন্তু আহমাদ মুসার চোখ একেবারে শুকনো, মুখে হাসি। আহমাদ ইয়াংয়ের পিঠ চাপড়ে আহমাদ মুসা চলে এলেন নেজেন ও মেলিগুলির কাছে। নেজেনকে বললেন, বোকা বোনটি, ভাইয়ের বিদায়ের সময় হাসি দিতে হয়, কান্না নয়। ক্রন্দনরতা মেলিগুলির কাছে দাঁড়িয়ে আহমাদ মুসা বললেন, আমি না, তাকাও আমার দিকে, দেখো আমার চোখে কোনো অশ্রু নেই, আছে আল্লাহর একজন সৈনিক হিসাবে আল্লাহর কাজে ঝাঁপিয়ে পড়ার আনন্দ। মেলিগুলি চোখ তুলে তাকালো আহমাদ মুসার দিকে। দেখল আহমাদ মুসার চোখে নিশ্চিত প্রত্যয়ের এক প্রদীপ্ত শিখা। সে শিখা যেন সব শঙ্কা, সব দুর্ভাবনা নিমেষে দূর করে দেয়। মেলিগুলি চোখ মুছল, বলল, তুমি আমাকে মাফ করো। আহমাদ মুসা বললেন, মেলিগুলি, মনে রেখো তুমি সেই মুসলিম মহিলাদের উত্তরসূরি যারা স্বামী এবং সন্তানদের শাহাদাতের খবর শুনে হাত তুলে প্রার্থনা করেছে, হে আল্লাহ, আমার আরও সন্তান থাকলে তাদেরকেও তোমার রাস্তায় শহীদ হবার জন্য পাঠাতাম। মেলিগুলি বলল, আমার জন্য তুমি দোয়া করো। ফি আমানিল্লাহ বলে ঘুরে দাঁড়িয়ে
সবাইকে সালাম দিয়ে পা বাড়ালেন আহমাদ মুসা। বিমানের সিঁড়িতে একজন তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে। আর্মেনিয়ার রাজধানী ইয়ারাভেনের নতুন অংশে সেন্ট জন পল রোড যেখানে শেষ হয়েছে, সেখানে নীরব মনোরম পরিবেশ এক সবুজ টিলার উপর দাঁড়িয়ে আছে ককেশাস অঞ্চলের সবচেয়ে মর্যাদাশালী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব অ্যাডভান্স নিউক্লিয়ার ফিজিক্স। ইনস্টিটিউট বিল্ডিং এর সামনে কৃত্রিম একটা লেক, তার চারপাশে বাগান। বাগানের ছায়ায় অনেক আসন পাতা। ক্লাস বিরতির সময়টুকু ছাত্ররা লাইব্রেরিতে অথবা এখানেই কাটায়। বেলা 1:30। শেষ বর্ষের ক্লাস ভিড় ঠেলে বেরিয়ে এলো সোফিয়া অ্যাঞ্জেলা। সাদা স্কার্ট, সাদা শার্ট পরা, গলায় একটা সোনার চেন। চেনের সাথে বুকের উপর ঝুলে আছে মূল্যবান লাল পাথরের তৈরি ক্রুশের উপর ক্রুশবিদ্ধ খ্রিস্টের ছবি। খুব সাধারণ পোশাকেও মেয়েটিকে অ্যাঞ্জেলা অর্থাৎ দেবী বলেই মনে হচ্ছে। সোফিয়া আর্মেনিয়ার কিরকেশিয়ান গোত্রের মেয়ে। সৌন্দর্যের জন্য এরা বিখ্যাত। তুর্কি খলিফাদের অনেকেই এখান থেকে তাদের বেগম বাছাই করেছেন। সোফিয়া অ্যাঞ্জেলা আর্মেনিয়ার নেতৃস্থানীয় রাজনৈতিক এবং ধর্মীয় নেতা সেন্ট জর্জ সাইমনের মেয়ে। সোফিয়ার চোখ দুটি চঞ্চল। সে তাকাচ্ছে এদিক সেদিক। সে খুঁজছে সালমান শামিলকে। সালমান শামিল ক্লাসের সেরা ছাত্র। বরাবর সে ক্লাসে প্রথম হয়ে আসছে। খ্রিস্টান আর্মেনীয়দের পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের উৎকট বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়। সে যদি আবার আজারবাইজানি হয় তাহলে তো কথাই নেই। কিন্তু সালমান শামিল আজারবাইজানি হবার পরেও তাকে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়নি। তার মতো ছাত্র এই ইনস্টিটিউটে আর আসেনি। শিক্ষকরাও তাকে সম্মান ও শ্রদ্ধা করেন। সালমান শামিল তো প্রথম সারিতেই বসেছিল, হুট করে বেরিয়ে গেল কোথায়? সোফিয়া তাকে খুঁজতে লাইব্রেরিতে এলো। না, লাইব্রেরিতে নেই। লাইব্রেরিতে যে চেয়ারে সে বসে সেটা খালি। এলো এবার সে লেক গার্ডেনে। না, কোথাও নেই। হতাশ হয়ে ইনস্টিটিউট বিল্ডিংয়ে ফেরার পথে পেল ডেভিডকে, তাদেরই সহপাঠী। সে সালমানকে দেখেছে কিনা সোফিয়া জিজ্ঞেস করল। ডেভিড থমকে দাঁড়িয়ে সোফিয়ার দিকে মুহূর্তকাল এক দৃষ্টিতে চেয়ে বলল, বয়ে গেছে আমার ওই খুনেদের খোঁজ রাখতে। সোভিয়েতরা ককেশাস দখলের পর এর নাম পরিচয় অনেক কিছুই পাল্টে দিয়েছিল। জাতীয় ঐক্য যাতে আসতে না পারে এজন্য বিভিন্ন আন্তর্জাতিক জাতিসত্তাকে উজ্জীবিত করে ককেশাসকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। সৃষ্টি করা হয়েছে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ইত্যাদি। সবচেয়ে অবিচার করা হয়েছে ইতিহাস নিয়ে। রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার জন্য ইতিহাস নতুন করে লেখা হয়েছে। এই ইতিহাসে মুসলমানদের খুনি জাতি হিসাবে চিত্রিত করা হয়েছে। নতুন আর্মেনিয়া মুসলমানদের প্রতি একটা জাতি বিদ্বেষী হিসাবে তাদের বুদ্ধির চোখ মেলে। একজনকে এভাবে বলা ঠিক নয়, বলল সোফিয়া। সে তো একজন ব্যক্তি মাত্র নয়, একটা জাতির অংশ। তা হোক, ওর দোষ কি? দোষটা টের পাবে। দুধগলা দিয়ে সাপ পুষছ ইনস্টিটিউটে, তার প্রতিভা দিয়ে আমাদের কি? তাদের প্রতিভা কি আমাদের কাজে লাগছে না? তুমি সেন্ট সাইমনের মেয়ে বটে, কিন্তু অন্ধ। বই ছাড়া কিছুই বুঝো না। সামনে দিনটা কি আসছে জানো? কি? দুই প্রদীপ তো একসাথে থাকতে পারে না। এই ককেশাসে হয় তারা থাকবে, না হয় আমরা থাকব। দেখো, এসব রাজনীতির কথা, নতুন কথাও নয়। এসব আমি বুঝি না। বলো, দেখেছ কিনা সালমানকে? ক্লাস থেকে বেরিয়ে গেল কোথায়? কি দরকার তাকে, ওই মুসলমানের বাচ্চাটাকে? সামনে পরীক্ষা মনে নেই? ওর একটা নোট আজ আমাকে দেবার কথা। তাহলে পালিয়েছে। ও হিংসুক, কোনো উপকার করবে আমাদের? এ সময় আরেক সহপাঠী রাফেলও সেখানে এসে দাঁড়ালো। বলল, কার কথা বলছিস রে ডেভিড? খুনি কুকুরদের কথা, সালমানদের কথা। কি উপকার করবে সে? সোফিয়া একটা নোট চেয়েছে তার কাছে, দেবার কথা আজ পালিয়েছে। রাফেলা সোফিয়ার দিকে কটাক্ষ করে বলল, যতই সুন্দরী হও, স্বর্গের অপ্সরী হও, ও বেটারা কিন্তু কাজে ঠিক আছে। তুমি চেনো না ওদের? বলে ডেভিডের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, চল লাঞ্চ সেরে আসি, ক্লাসের দেরি হবে আমাদের। ডেভিড যাবার জন্য পা বাড়িয়ে পকেট থেকে একটা হ্যান্ডবিল বের করে সোফিয়ার হাতে দিয়ে বলল, রাজনীতি তো বুঝো না?
পড়ে একবার বুঝতে চেষ্টা করো। তারা চলে গেল। সোফিয়া হ্যান্ডবিলটির দিকে নজর বুলাতে বুলাতে ইনস্টিটিউটের দিকে পা বাড়ালো। হ্যান্ডবিলটি প্রচার করছে জাগ্রত আর্মেনীয় জনগণ এর পক্ষে হোয়াইট উলফ। হ্যান্ডবিলে এ অঞ্চলের খ্রিস্টান জনগণের উপর মুসলমানদের নির্যাতন ও গণহত্যার বিবরণ দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে তাদের হাত থেকে ককেশাস অঞ্চল মুক্ত করতে না পারলে ইতিহাসের পুনরাবৃত্তি আবার ঘটবে। সুতরাং হোয়াইট উলফের সাথে সকলে একাত্ম হওয়া এবং দেশকে খুনিদের হাত থেকে মুক্ত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে। হ্যান্ডবিলটির শেষে ফুটনোটে লেখা হয়েছে, হ্যান্ডবিলটি বারবার পড়ুন, সংরক্ষণ করুন এবং অন্যকে পড়ান, খ্রিস্ট খুশি হবেন। সোফিয়া পড়ে হ্যান্ডবিলটি ব্যাগে রেখে দিল। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। কি হচ্ছে সব দেশে? এমন অসহনশীল ছিল না মানুষ। এই ডেভিড রাফেলকে তো সে আজ থেকে চিনে না। তারা এমন মানুষ ছিল না। এই তো 1 বছর আগে সালমান যখন অনার্সে ফার্স্ট হলো, ডেভিডই তো তাকে কাঁধে তুলে নিয়েছিল। যদিও মুসলমান বলে একটা ঘৃণা, একটা বিদ্বেষ তার প্রতি ছিল, কিন্তু এই 1 বছরে তার মধ্যে কি ঘটে গেল? তারা এমন হয়ে গেল কেন? শুধু তারা কেন, সর্বত্রই তো ধুমায়িত বিক্ষোভ দেখছি। সোফিয়া আবার ফিরে গেল লাইব্রেরিতে, কিন্তু দেখল সালমানের সিটটা শূন্যই। সোফিয়া তার নিজের ব্যাগটা টেবিলে রেখে বাথরুমে গেল। বাথরুমের সামনের করিডোরটি পশ্চিম দিকে এগিয়ে বাথরুম ঘুরে উত্তর দিকে গেছে। করিডোরের উত্তর প্রান্তে বাথরুম, সুইপারদের স্টোর রুম। সোফিয়া করিডোরের পশ্চিম প্রান্তে 2টো জুতার গোড়ালি দেখতে পেল। ওভাবে ওখানে জুতা পড়ে কেন? বাথরুম থেকে বেরোবার পর সোফিয়ার সে কৌতূহলটা আবার জাগল। জুতা কেন? কার জুতা? করিডোরের পশ্চিম প্রান্তের কাছাকাছি হতেই পুরো জুতাটা তার নজরে পড়ল। এ কি? এ যে সালমান শামিনের জুতা। করিডোরের মাথায় গিয়ে উত্তর দিকে তাকিয়ে চমকে উঠল সোফিয়া। দেখল সালমান নামাজে দাঁড়িয়ে, তার হাত দুটি বুকে বাঁধা, চোখ দুটি মাটির দিকে, ধ্যানমগ্ন চেহারা, চোখ দুটি শুধু তার নড়ছে। সোফিয়া সেদিক থেকে চোখ সরাতে পারল না। সালমান শামিল শুধু ভালো ছাত্র নয়, তার ব্যায়ামপুষ্ট সুন্দর সুগঠিত দেহ সকলের ঈর্ষার বস্তু। সবচেয়ে আকর্ষণীয় তার চোখ ও মুখের পবিত্র লাবণ্য। সেদিকে চাইলে মনে হয় না সে কারো শত্রু হতে পারে। তার নিষ্পাপ চেহারা শুধু কাছেই টানে, কাউকে দূরে সরিয়ে দেয় না। সোফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সালমানের রুকু সিজদা গোটা নামাজই দেখল। সে যে একজন সামনে দাঁড়িয়ে, কোনো খেয়ালই তার নেই, যেন গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন সে, যেন মন তার অন্য কোনো জগতে। নামাজ এরকম এত সুন্দর? কই, গির্জায় তো সে যায়, ফাতার কিংবা কারো মধ্যেই তো এই ধ্যানমগ্নতা, এই একাগ্রতা সে কোনোদিন দেখেনি। সালাম ফিরিয়েই সালমান শামিল সোফিয়াকে দেখতে পেল। হেসে উঠে দাঁড়ালো। কি ব্যাপার সোফিয়া, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। কি করে জানলে আমি এখানে? তোমার জুতা বলে দিয়েছে। এসেছিলাম বাথরুমে, জুতার গোড়ালি দেখে সন্ধান নিতে এসে দেখি তুমি এখানে নামাজ পড়ছো। বলো তো, সুইপারের করিডোরে এভাবে নামাজ পড়ছো কেন? সব জায়গায় কি নামাজ হয়? আল্লাহর জমিনের সব জায়গায় পবিত্র, সব জায়গা থেকেই তাকে ডাকা যাবে। তবু লাইব্রেরিতে তো অনেক নিরিবিলি জায়গা আছে, সেখানে তো নামাজ পড়তে পারো। আপত্তি উঠেছে। আপত্তি উঠেছে? কে আপত্তি করেছে? এসব কথা থাক সোফিয়া, তুমি অনেক কিছুই জানো না। জেনে কি লাভ? এসব নিকৃষ্ট সংকীর্ণতা। সংকীর্ণতাকে দোষ দিচ্ছ? এ সংকীর্ণতাই তো যুগ যুগ ধরে ক্রুসেড চালিয়েছে। কিন্তু ক্রুসেডের জন্য তো তোমরা দায়ী। বলো সোফিয়া, মুসলমানরা কি যুদ্ধ করার জন্য ইউরোপে গিয়েছিল, না ইউরোপীয়রা যুদ্ধ করতে মুসলিম ভূখণ্ডে এসেছিল? কিন্তু তোমরা তো আমাদের খ্রিস্টভূমি জেরুজালেম দখল করে রেখেছিলে। না, জেরুজালেম আমরা মুক্ত করেছিলাম, অনাচারের হাত থেকে মুক্ত করে। খ্রিস্ট এবং বহু নবীর জন্ম ও কর্মস্থানকে আমরা মর্যাদা দিয়েছিলাম। আমরা জেরুজালেম মুক্ত করেছিলাম, তার প্রমাণ জেরুজালেম যখন আমাদের হাতে আসে তখন 1 ফোঁটা রক্তপাতও হয়নি, কোনো মানুষের একটি টাকা লুণ্ঠিত হয়নি। মুসলমানদের আগমনে জেরুজালেমবাসীরা হেসেছিল, কিন্তু তোমরা যখন
জেরুজালেমে প্রবেশ করেছ তখন ৭০,০০০ লোক নিহত হয়েছে। কোনো বাড়ি লুণ্ঠনের হাত থেকে বাঁচেনি। কোনো একটি বাড়িও আগুন ও ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি। শোনো, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, ভালো লাগছে না। আজ সারাদিনই এসব শুনছি। কি শুনছ? এখন আমি আরেকটা কাহিনী শুরু করি? আমি পারবো না। এসব কথা উচ্চারণ করতেও আমার ঘৃণাবোধ হয়। কোন সব কথা? নোংরা রাজনীতির কথা। বলে সোফিয়া তার ব্যাগ থেকে সে হ্যান্ডবিলটি বের করে সালমানের হাতে দিতে দিয়ে বলল, এই কিছুক্ষণ আগে একজন এটা আমার হাতে দিল এবং দুজনে একটা বক্তৃতাও দিয়েছে। সালমান হ্যান্ডবিলে নজর বুলিয়ে সোফিয়ার দিকে তাকিয়ে বলল, এই হ্যান্ডবিলটা এই ইনস্টিটিউটে বিলি হচ্ছে? তা বোধহয় নয়, একজন আমাকে ব্যক্তিগতভাবে দিয়েছে। পড়ে কি মনে করছো? বলেছি তো, ভালো লাগছে না। আমি এসব আলোচনা করতে রাজি নই। আমি এসেছি তোমাকে একটা কথা বলতে। বলো। সোফিয়ার দিকে চকিতে একবার চোখ তুলে বলল সালমান শামিল। হ্যাঁ, এই সুইপার করিডোরে দাঁড়িয়ে কথা বলি। চলো লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে দুজন বসল পাশাপাশি চেয়ারে। চেয়ারটা একটু লাগালাগি হয়ে গিয়েছিল। সালমান শামিল চেয়ারটা টেনে সরিয়ে নিল। সোফিয়া ভ্রুকুটি করে বলল, দেখো, আমি বাঘ নই যে তোমাকে নিরাপদ দূরত্বে সরে থাকতে হবে। তা নয়। লজ্জিত সালমান শামিল তার কথা শেষ না করেই থেমে গেল। তা নয় তো কি? পুরুষ মানুষের এত লজ্জা সাজে না? বলতো, কোনো মেয়ের মুখের দিকে তাকিয়ে তুমি কথা বলতে পারো? বিয়ের অনুষ্ঠানে বরের মতো চোখটা সবসময় নিচের দিকে। এটা কি? সোফিয়ার কথা শুনে সালমান শামিল হাসল। বলল, সোফিয়া, পারি না বলে নয়, পারা উচিত নয় বলে তাকায় না। উচিত নয় কেন? ইসলামে নিষেধ আছে। নর ও নারীর বৃহত্তর স্বার্থে এ নৈকট্য ও ঘনিষ্ঠতাকে নিষেধ করা হয়েছে। সোফিয়া একটু ভাবল। বলল, সালমান, বিষয়টাকে নিয়ে আমি এভাবে কখনো ভাবিনি। আমাকে ভাবতে হবে আরো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি একটু দূরেই থাকো। এবার শোনো আমার কথা। থামল সোফিয়া। ধীরে ধীরে শুরু করলো আবার, তোমার কি শত্রু আছে সালমান? কেন এই কথা বলছো? এমনি বলো না। না, আমি আমার শত্রু দেখছি না। আচ্ছা, তুমি কারো কোনো স্বার্থের ক্ষতি করেছ? না, কিন্তু তোমার শত্রু আছে। তারা তোমার ক্ষতি করতে চেষ্টা করবে। তোমাকে সাবধান থাকতে হবে। এসব কথা তুমি বলছো কোত্থেকে? আমাকে তুমি এ প্রশ্ন জিজ্ঞেস করো না। আমাকে তুমি বিশ্বাস করো, আমি ঠিক বলছি। অনুরোধ ঝরে পড়ল তার কণ্ঠে। সোফিয়ার কাছে থেকে এ ধরনের খবর শুনে কিছুটা চমকে উঠেছিল সালমান শামিল। কিন্তু চমকে ওঠাটা সে প্রকাশ হতে দেয়নি সোফিয়ার কাছে, এবং সোফিয়ার কথা সে এক বিন্দুও অবিশ্বাস করেনি। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল, সোফিয়ার কাছে এই খবর এলো কি করে? এ বিষয়টা তার কাছে গুরুত্বপূর্ণ। তাই সে প্রশ্নের পুনরাবৃত্তি করে বলল, বিপদের পরিচয় জানলে সাবধান হওয়া সহজ হতো সোফিয়া। তোমার কাছে মিথ্যা বলবো না সালমান। আমি কিছুই জানি না, শুধু এটুকু বুঝতে পেরেছি তুমি কারো ভয়ানক শত্রুতার টার্গেট। এই বুঝতে পারা শত্রুটা কি তা জিজ্ঞেস করতে তোমাকে নিষেধ করছি। শুক্রিয়া সোফিয়া। শুক্রিয়া জানাতে হবে না। তুমি বলো, আমার কথা তুমি গুরুত্বের সাথে নিয়েছ। সাবধান থাকবে। জীবনের ভয় কি আমার নেই সোফিয়া? না, নেই। একদিন তুমি বলেছিলে যে জীবন মৃত্যু আল্লাহর হাতে। এ নিয়ে মানুষের চিন্তার কিছু নেই। একথা আমি এখনো বলি। এখানে আমার আপত্তি। সাবধান তুমি তাহলে কেমন করে হবে? পাগল, যুদ্ধে জয় পরাজয় তো আল্লাহর হাতে। তার মানে কি অস্ত্র না ধরলেও, যুদ্ধ না করলেও আল্লাহ জয় এনে দেবে? ঠিক আছে, বুঝেছি বলে একটু হেসে উঠে দাঁড়ালো সোফিয়া। বলল, এখন আসি। বলে হাত বাড়িয়ে দিল, কিন্তু সরি বলে হাত টেনে নিয়ে হাসতে হাসতে চলে গেল। হঠাৎ ঘুম ভেঙে গেল সালমান শামিলের। ঘড়ির রেডিয়াম ডায়ালের দিকে চেয়ে দেখল রাত 2টা। এ সময়ে ঘুম ভাঙল কেন? এই সাথে খেয়াল হলো সে তো বিছানায় শুয়ে নেই, সোফায়। মনে পড়ল সোফায় হেলান দিয়ে চিন্তা করতে করতে সে কখন যেন ঘুমিয়ে পড়েছে। সোফিয়ার দেয়া তথ্য নিয়েই চিন্তা করছিল সালমান শামিল। ককেশাসের মুসলিম কমিউনিটির এ পর্যন্ত 25 জন নেতা হারিয়েছে। সালমান শামিল জানে এই হারিয়ে যাওয়ার তালিকায় সেও থাকতে পারে।
প্রতিভাবান ও সম্ভাবনাময় ছাত্র বলে শুধু নয়, তার সবচেয়ে বড় অপরাধ সে ইমাম শামিলের বংশধর। ইমাম শামিল ককেশীয় মুসলমানদের কিংবদন্তির নায়ক, অকুতোভয় স্বাধীনতা সংগ্রামী এবং ককেশীয় মুসলমানদের অবিসংবাদিত আধ্যাত্মিক নেতা। ইমাম শামিল 19 শতকের মধ্যভাগের প্রায় 4 দশক ধরে ককেশীয় মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন। জনগণকে সংঘবদ্ধ করে রাশিয়া জারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। বহু বছর তিনি জারের সংগ্রাম ঠেকিয়ে রেখেছিলেন। রুশ বিপ্লবের পর লিখিত সোভিয়েত এনসাইক্লোপিডিয়ার প্রথম সংস্করণেও তার জার বিরোধী সংগ্রামের প্রশংসা আছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, ককেশীয় পাহাড়ি জনগণের জাতীয় স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক ছিলেন শামিল। জার শাসিত রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধেই ছিল তার সংগ্রাম। কিন্তু পরবর্তীকালে সোভিয়েত কমিউনিস্টরা যখন দেখল শামিল স্বীকৃতি দিলে শামিলের ইসলামী আন্দোলনের প্রতিও স্বীকৃতি দেয়া হয়ে যায়, তখন তারা ইতিহাস পাল্টে ককেশাসের মীর জাফর, বাগিরভ ও দানিয়ালভের দ্বারা ঘোষণা করা হলো শামিলকে জাতীয় নেতা বলে স্বীকার করা যেতে পারে না। বলা হলো শামিলের ইসলামী আন্দোলন প্রগতিশীল ও স্বাধীনতাকামী হতে পারে না। সেই ইমাম শামিল এর বংশধর সালমান শামিলের ভর্তি নিয়েও অনেক টালবাহানা হয়েছে, কিন্তু তার ব্যতিক্রমধর্মী রেজাল্টটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের দরজা তার সামনে খুলে দিয়েছে। সোফিয়ার ওটুকু ইঙ্গিতই সালমান শামিলের জন্য যথেষ্ট হয়েছে। সালমান শামিল ইমাম শামিলের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন ককেশাস ক্রিসেন্টের যুব শাখার প্রধান। তার চিন্তার বিষয় ছিল এখন তার কি করণীয়। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কি সে লড়াই করবে? এই অদৃশ্য শত্রুদের তারা চেনে, কিন্তু কারা কোথেকে কিভাবে কাজ করে চলেছে এটাই জানা নেই তাদের। এরা অত্যন্ত কুশলী এবং দক্ষ। তারা কাজ করে কিন্তু পেছনে কোনো চিহ্ন রেখে যায় না। সালমান শামিল দুচোখ ভালো করে রোগড়ে সোফা থেকে উঠতে যাচ্ছিল। হঠাৎ একটা ধাতব গন্ধ তার নাকে প্রবেশ করল। বিজ্ঞানের ছাত্র সালমান শামিল সঙ্গে সঙ্গে বুঝতে পারল এটা গলিত ইস্পাতের গন্ধ। বুঝার সাথে সাথে আটকে উঠল সালমান শামিল। তাহলে কি ঘরের ইস্পাতের লক গলিয়ে ফেলা হচ্ছে? সালমান শামিল দ্রুত সন্তর্পণে ছুটে গেল প্রথমে বাইরের ব্যালকনির দিকের দরজার কাছে। দরজার লকের দিকে তাকাতেই কিহোল দিয়ে ক্ষুদ্র এক বিন্দু চোখ ধাঁধানো নীল আলো দেখতে পেল। বুঝল লেসার বিম দিয়ে দরজার লক গলিয়ে ফেলা হচ্ছে। সালমান শামিলের কাছে সব পরিষ্কার হয়ে গেল। মনে পড়ল সোফিয়ার সাবধান বাণীর কথা। সালমান শামিল তাড়াতাড়ি দরজার পাশে রাখা ভেতর থেকে দরজা বন্ধ করার বাড়তি ব্যবস্থা লোহার মোটা বার তুলে সন্তর্পণে চৌকাঠে 2 হুঁকে ঢুকিয়ে দিল। সালমান শামিল জানে লেসার বিম দিয়ে গোটা দরজায় উড়িয়ে দেয়া যাবে, তবু এই ব্যবস্থা এই জন্যই যে কিছুটা সময় হাতে পাওয়া যাবে। সালমান শামিল দ্রুত ভেতরে দরজা খুলে বাড়ির ছাদে এসে উঠল। সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করল না, সেখানে পাহারা থাকবে নিশ্চিত। সালমান শামিলের এ বাড়িটি সেন্ট জন পল রোডের পাশেই। এ রোডের মাঝামাঝি গোল্ডেন প্লাজা এলাকায় একটা ছোট্ট রাস্তা সেন্ট জন পল রোড থেকে পূর্ব দিকে বেরিয়ে গেছে। এই রাস্তা দিয়ে 100 গজ এগোলে এই বাড়ি। বাড়িটির উত্তর পাশ দিয়ে ওই রাস্তাটির পূর্ব ও দক্ষিণ পাশ খোলা। পশ্চিম পাশে একটা বাড়ি। 2 বাড়ির মাঝখানে অন্ধকার সুইপার প্যাসেজ। প্যাসেজটির মাথায় একটি ভাঙ্গা দরজা। 8টি ফ্ল্যাট বিশিষ্ট 4তলা বিল্ডিং এর টপ ফ্লোরে একটা ফ্ল্যাট নিয়ে থাকছে সালমান শামিল। তার 4 রুমের 2 রুম সে থাকতে দিয়েছে একটি মুসলিম পরিবারকে, অবশিষ্ট 2 রুম নিয়ে সে থাকে। সালমান শামিল ছাদে উঠে দ্রুত পানির পাইপ বেয়ে বাড়ির মধ্যকার সেই অন্ধকার প্যাসেজে নেমে গেল। তারপর গুটি গুটি করে এগোলো রাস্তার দিকে। ভাঙ্গা দরজার কাছে এসে হুটোয় চোখ লাগিয়ে দেখল দরজার মুখে একটা জিপ দাঁড়িয়ে। রাস্তার বাতিটা বেশ খানিকটা তফাতে, তবুও জিপের ভেতর বেশ ফর্সা। দেখল কেউ জিপে নেই। ওরা কি সবাই ভেতরে ঢুকে গেছে? নাও হতে পারে, হয়তো 2-1 জনকে সালমান শামিলের বাসার সামনের লনটায় পাহারায় রেখে গেছে। সালমান শামিল হামাগুড়ি দিয়ে নিঃশব্দে জিপের দিকে এগোল। তার লক্ষ্য জিপে এমন কিছু পাওয়া যায় কিনা যা থেকে নাম, পরিচয়, ঠিকানার কিছু জানা যাবে। জিপের দরজা তারা খোলাই রেখে গিয়েছিল। জিপে প্রবেশ করে চারদিকে চোখ বুলাতে গিয়ে প্যানেল বোর্ডের উপর নজর পড়তে
তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। দেখল একটা নোটবুক। নোটবুকটা পকেটে ফেলে জিপ থেকে নামতে গিয়ে সে দেখল জিপের লকে চাবি ঝুলছে। একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠল তার মনে। এই জিপ নিয়েই তো সরে যেতে পারি। যা ভাবা সেই কাজ। কি হলে চাবি ঘুরিয়ে অ্যাক্সেলেটরে চাপ দিল সে। গাড়ি গোঁ গোঁ করে উঠে চলতে শুরু করল। সালমান শামিল গিয়ার চেঞ্জ করে স্পিড বাড়িয়ে দিল জিপের। লাফিয়ে উঠে ছুটে চলল গাড়ি। সালমান শামিল মুখ বাড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখল সালমান শামিলের গেট দিয়ে বেরিয়ে কে একজন ছুটে আসছে। মুখ ঘুরিয়ে নিল সালমান শামিল। পেছন থেকে পরপর গুলির আওয়াজ শুনতে পেল। সালমান সেন্ট জন পল রোডে উঠে এসে সোজা দক্ষিণ দিকে এগিয়ে চলল। তারপর অনেক রাস্তা ঘুরে সে ব্ল্যাক টেম্পলের পাশে এসে থামল। গাড়ির নাম্বারটা দেখে নিয়ে সালমান শামিল সেখান থেকে পায়ে হেঁটে অপেক্ষাকৃত ছোট্ট কিংস রোড ধরে পূর্ব দিকে এগিয়ে চলল। তারপর অনেক রাস্তা ঘুরে সে ব্ল্যাক টেম্পলের পাশে এসে থামল। গাড়ির নাম্বারটা দেখে নিয়ে সালমান শামিল সেখান থেকে পায়ে হেঁটে অপেক্ষাকৃত ছোট্ট কিংস রোড ধরে পূর্ব দিকে এগিয়ে চলল। কয়েকটা অলিগলি পেরিয়ে সে একটা ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়াল। রাস্তার লাইটটা নষ্ট থাকায় জায়গাটা অন্ধকার। এই অবস্থায় পুলিশ তাকে এখানে দাঁড়ানো দেখলে নির্ঘাত চোর ডাকাত ঠাওরাবে। সে খুশি হল যে তার জামার পকেটে আইডেন্টিটি কার্ডটা আছে। যে জামা পরে সে ইনস্টিটিউটে গিয়েছিল সে জামা আর খোলেনি। জামার পকেটে কিছু টাকাও আছে। সালমান শামিল প্রথমে দরজায় টোকা দিল। প্রথমে 1 2 3, তারপর 1 2, সবশেষে 1। কয়েকবার পুনরাবৃত্তি করল সে এই সিরিজের। এই সিরিজ ককেসাস ক্রিসেন্টের একটা কোড। মিনিট 3 পরে দরজা নিঃশব্দে খুলে গেল। সালাম দিয়ে সালমান শামিল ভেতরে প্রবেশ করল। দরজা বন্ধ করে বিস্মিত উসমান এফেন্দি লাইট জ্বেলে দিয়ে বলল, কি ব্যাপার সালমান শামিল ভাই, তুমি এখানে? কিছু ঘটেছে? সালমান শামিল সোফায় বসে গাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে বলল, ওরা আজ আমার ওখানে গিয়েছিল। তারপর মুখটা কালো করে বলল উসমান, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, টের পেয়ে যাই। ওরা যখন লেসার বিম দিয়ে দরজার তালা গলাচ্ছিল তখন আমি সরে আসি আল্লাহর ইচ্ছাই। উসমান এফেন্দি কিছুক্ষণ কথা বলতে পারল না। হা করে তাকিয়ে থাকল সালমান শামিলের দিকে। অনেকক্ষণ পর বলল, আল্লাহর অশেষ দয়া এবং আমাদের ভাগ্য, ওদের হাত থেকে এভাবেই তো আর কেউ বাঁচেনি। জীবন মৃত্যু আল্লাহর হাতে উসমান। বলে একটু থেমে আবার বলল, এসব আলোচনা পরে হবে, এখন তুমি আমাকে শোবার ব্যবস্থা করে দাও। উসমান এফেন্দি ভেতরে চলে গেল। উসমান এফেন্দি ককেসাস ক্রিসেন্টের যুব শাখার একজন কর্মী। কিংস রোডে তার একটা ফলের দোকান আছে। ড্রয়িং রুমের পাশেই ছিল মেহমানখানা। বিছানা করে উসমান সালমান শামিলকে ডাকল। শুতে গিয়ে হঠাৎ মনে পড়ল পকেটে সেই নোটবুকের কথা। সোজা হয়ে বসল। বলল, উসমান তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে শোব। আজ রাতে আমার ঘুম ধরেছে সালমান ভাই। বলতে বলতে ভেতরে চলে গেল উসমান। সালমান শামিল পকেট থেকে নোটবুকটি বের করল। নোটবুকটি একদম সাদা, মনে হলো সদ্য কেনা। হতাশ হল সালমান শামিল। হতাশভাবে নোটবুকটির পাতা উল্টা ছিল। হঠাৎ নোটবইয়ের মধ্য থেকে একখণ্ড কাগজ বেরিয়ে এলো। কাগজটি সাদা নয়, কিছু লেখা। আগ্রহের সাথে সালমান শামিল কাগজটি চোখের সামনে তুলে ধরল। একটি নামের তালিকা। প্রথমে কর্নেল আবদুল্লাহ এফেন্দির নাম। চমকে উঠল সালমান শামিল। ইনি 25 জন হারানো নেতার প্রথম জন। বাকুর ককেসাস ক্রিসেন্ট ইউনিটের প্রধান ছিলেন ইনি। নামের তালিকার ঊর্ধ্বশ্বাসে পড়ে গেল সালমান শামিল। 25 জন হারানো নেতার নামই সেখানে। 26 নম্বর নামটি সালমান শামিলের। 27 নম্বরে ককেসাস ক্রিসেন্টের প্রধান আল্লামা ইব্রাহিম এদ্দিনার নাম। 25টি নামের বামে লাল কালি দিয়ে ক্রস দেয়া, খালি আছে নাম মাত্র 3টি। চমকে উঠল সালমান শামিল। অর্থাৎ আমি ছিলাম 26 নম্বর টার্গেট। আর পরবর্তী 27 নম্বর নামের কথা মনে হতেই সমস্ত শরীরটা ঝিমঝিম করে উঠল সালমান শামিলের। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ককেসাস ক্রিসেন্টের সংগ্রামী নেতা আল্লামা ইব্রাহিম এদ্দিনা তাদের 27 নম্বর টার্গেট। সালমান শামিল তার ঘড়ির দিকে তাকাল। দেখল রাত 3:30 বাজে। ইয়ারাভান থেকে কুমুখী 300 মাইল দূরে। আজারবাইজানের কুরা উপত্যকায় কুরা নদী ও আরাক্স নদীর সঙ্গমস্থলে প্রাচীন নগরী কুমুখীতে
বাস করেন আল্লামা ইব্রাহিম এদ্দিনা। ইয়েরেভেন সড়ক পথে ওখানে যেতে লাগবে কমপক্ষে 6 ঘন্টা। ককেশাস পর্বতের অলিগলি দিয়ে ঘন্টায় 50 মাইলের বেশি গাড়ি চালানো মুশকিল, আর ট্রেনে যেতে লাগবে আরও বেশি সময়। সালমান শামিল উঠে গিয়ে আবার উসমান এফেন্দির শোবার ঘরের দরজায় নক করল। বেরিয়ে এলো উসমান এফেন্দি। বলল, কি ব্যাপার সালমান শামিল ভাই? তার কণ্ঠে উদ্বেগ। তোমার জিপ কোথায়? সামনেই কার টার্মিনালে। টার্মিনালের গেট কখন খুলবে? 4:30টায়। এখন 3টা, আর 1.5 ঘন্টা। কেন, কি হয়েছে সালমান শামিল ভাই? কুমুখী যেতে হবে এক্ষুনি, কিন্তু এখন তো যাবার উপায় নেই। 1.5 ঘন্টা অপেক্ষা করতেই হবে। কি ঘটেছে, ব্যাপার কি জানতে পারি কিছু? উসমান এফেন্দির কণ্ঠে উদ্বেগ। সালমান শামিল উসমান এফেন্দিকে নামের তালিকার সব কথা জানিয়ে বলল, নাও, তৈরি হয়ে নাও, ঠিক 4:30টাতেই আমরা গাড়িতে উঠব। বলে সালমান শামিল তার বিছানায় এসে গা এলিয়ে দিল। শুয়ে হঠাৎ মনে পড়ল সোফিয়া অ্যাঞ্জেলার কথা। ও এতটা সঠিক সংবাদ পেল কোথেকে? বলতে চায় না, হাজার হোক তার কমিউনিটির ব্যাপার, কিন্তু এই সাবধান করে দেবার কাজটা সে করল কেন? ভাবতে ভাবতে কখন যেন ঘুম এসে তাকে দখল করে নিয়েছিল, টেরই পায়নি। ওসমান এফেন্দি ডাকে ধর্মর করে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 4:10। টেবিলের উপর কিছু সাজানো। ওসমান এফেন্দি বলল, সালমান শামিল ভাই, আসুন কিছু খেয়ে নেই। রাস্তায় কখন কোথায় কি পাওয়া যাবে? সালমান শামিল বাথরুমে যেতে যেতে বলল, খাবারগুলো প্যাকেট করে গাড়িতে নাও, গাড়িতে বসে খাওয়া যাবে। ঠিক 4:25 ওরা বাড়ি থেকে বেরিয়ে এলো। সালমান শামিল বলল, এক্সট্রা রিভলভার নিয়েছ তো? আমি কিন্তু খালি হাতে এসেছি। জি, এনেছি। ওসমান এফেন্দি পকেট থেকে একটা রিভলভার বের করে সালমান শামিলের দিকে এগিয়ে দিল। সালমান শামিলদের গাড়ি ঠিক 4:40 টার্মিনাল ভবন থেকে রাস্তায় নামল। ব্ল্যাক টেম্পলের পাশ দিয়ে যাবার সময় সালমান শামিল দেখল হানাদারদের সেই জিপটি এখনও সেখানে দাঁড়িয়ে। ড্রাইভিং সিটে বসেছিল সালমান শামিল, তার পাশে ওসমান এফেন্দি। সালমান শামিলের দৃষ্টি সামনে। বলল, আমরা কি ঠিক সময়ে পৌঁছতে পারব? ওদের 26-27 মধ্যে গ্যাপটা কতখানি? ওসমান এফেন্দি শুধু শুনল, কোনো জবাব তার কাছেও নেই।